পেয়েছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। Welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. আজকে রাত্রি থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্লগ স্টার্ট করতে ইচ্ছা করবে না, মুড থাকবে না, কারণ অনেক সকাল সকাল আমরা ঘুরতে যাবো। কোথায় যাবো তার আগে দেখিয়ে দিই, আমাদের বাড়িতে এসেছে একজন স্পেশাল গেস্ট, সাথে আছে আমার মা এখানে, কারণ আমি ব্লগ স্টার্ট করবো তো সবাইকে একসাথে নিয়ে এসেছি। বাবাকে তো নিয়ে আসা যাবে না, বাবা ক্যামেরা দেখলেই উল্টো দিকে ছোটে। কালকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে, অনেক আকুতি মিনতি করবার পর আমরা শান্তিনিকেতন অ্যাট লাস্ট ঘুরতে যাচ্ছি। এক সপ্তাহ ধরে প্ল্যানিং চলছিল, বাট আগের দিন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তুমি কি এক্সাইটেড আছো শান্তিনিকেতন যাওয়ার জন্য? কি কি কিনবে সোনাঝুরি হাট থেকে লিস্ট বানিয়েছো? মা বলছে আগে যাই তারপর হবে। শোনাচ্ছে এই যে আমার দিদা, এই যে আমার মা, আর এখানে আমি। আমার দিদি শুধু যাবে না, আর যা কতটা মজা করব সেটা দেখতে পাবে এই ভিডিওতে। আমার মা কিছু বলতে পারছে না, এই যে হ্যাঁ বলো হাই। কিছু বলতে চাও? না, কিছু বলার নেই। ট্রেন আছে, এটা এখন দেখছি, কারণ আমরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো। এখান থেকে ব্যান্ডেল থেকে ধরবো হচ্ছে ফার্স্ট ট্রেন 6:44 গণদেবতা এক্সপ্রেস। সেটা নামাবে হচ্ছে 8:30। এই যে কালকে যা যা কিছু পরে যাবো সব একেবারে এক জায়গায় গুছিয়ে রাখার ডান হয়ে গেছে। এবার আমি ঘুমাতে চলে যাবো। আর এখন ঘড়িতে প্রায় ওই 9:30 মতো বাজে, দেখতেই পাচ্ছ। The next day. এখন ঘড়িতে বাজে সকাল 5টা। ঘুম থেকে উঠতে পারছি না, চোখ খুলতে পারছি না, কিছু করবার নেই, উঠতে হবে। 6টার সময় ট্রেন ধরবো চন্দ্রনগর থেকে ব্যান্ডেল যা। মা এখানে বিছানা বসেছে, মা আর দিদা উঠে গেছে। পাপা কোথায়? বাবা হাঁটতেও চলে গেছে, বাট আমি উঠতে পারছি না, ঘুম পাচ্ছে। কি করছো তোমরা? ঘুমটা কাটো। কালকে রাত্রে সব জামা কাপড় আমি রেডি করে রেখেছিলাম, যার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে রেডি হতে বেশি সময় লাগবে না। এই যে আমি এখানে, সো চলো তাতে করে ড্রেস চেঞ্জ করে নিই, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো মা এখানে কফি দিয়ে চলে গেছে, কফিটা এখনো খাওয়া হয়নি। আমরা গেছি এখানে, মা বাবা সবাই রেডি হয়ে গেছে, এখন আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাবো। সাজগোজ কমপ্লিট হয়নি, কি দেখো একটু লিপস্টিক লাগানো তো ভালো লাগছে না, করছে সবাই এখানে ঘোরাঘুরি করছে, আর আমি এখানে কফি খাচ্ছি। বাবা এমন করছে, আমাদের এখানে খাবার প্যাক হচ্ছে, যেটা আমরা সকালে ব্রেকফাস্টে খাবো সব। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বাবা বাইরে বেরিয়ে গেছে। তো এখন আমরা স্টেশন চলে এসেছি, চন্দ্রনগর স্টেশন, যেখান থেকে ব্যান্ডেল যাব। আর ব্যান্ডেল থেকে ট্রেন গণদেবতা এক্সপ্রেস যেটা, তো সেটা আছে 6:45। তো এখন বাজে মোটামুটি 6টা বাজতে যায়। তো এখন আমরা স্টেশন চলে এসেছি, আর এবার ট্রেন ধরবো। মাত্র 60 টাকা দিয়ে আমরা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটি, আর যেটা হচ্ছে আমরা ধরবো এখন গণদেবতা এক্সপ্রেস। 7টা বাজতে যায়, 6:45 নাকি ট্রেন, এখনো পর্যন্ত আসেনি ট্রেন আমাদের। ব্যান্ডেল স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন। এখান থেকে আমরা গণদেবতা ধরবো, অ্যানাউন্স করবে মনে হচ্ছে, এটাই 7টায় আসবে, 6:45 ট্রেন আসবে কথা ছিল। ট্রেনে চলো চলো চলো, ট্রেনে উঠে পড়েছি, ছুটির দিন বলে এত ভিড়। আমরা ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতে অবশেষে যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে বেড়াতে। 2 ঘন্টা, আমার মা শুনেই অবাক, আর দাঁড়িয়ে থাকতে হবে 2 ঘন্টা। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, ভেবে যাও যাবে কিনা, বর্ধমানে গিয়ে নামিয়ে দেবো নয়তো। আর কি করা যাবে, এই হচ্ছে আমাদের পরিস্থিতি এখন।
এবার আমরা জানতাম না যে গণদেবতা এক্সপ্রেসে ঠিক এরকম অবস্থা হবে যাওয়ার সময়। সেই টাইমে আমরা ঠিক করি বাড়ি ফিরবো যখন, তখন আমরা টিকিট রিজার্ভ করে নেবো, বাট আমরা সেই সুযোগও পাই না। ট্রেনে কিছু ভালো মানুষের জন্য আমার দিদা আর মা কিন্তু বসবার জায়গা পেয়ে গেছিল, দেন আমিও খানিকক্ষণ পরে বসবার জায়গা পেয়ে গেছিলাম। আমরা 2 ঘন্টার পর নামতে পেরেছি। বাপরে বাপ, আমরা নেমেছি এখন প্রান্তিকে। এখন পাউরুটি আর এখানে আছে কলা, মিষ্টি। এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। সবাই এখন খেয়ে নিচ্ছি। বার করছি না, খাও। আর মেঘ করে এসছে, আজ বৃষ্টি হবে। তো আমরা প্রান্তিক স্টেশনে নেমেছিলাম, আমরা শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নামিনি। এটা দিয়ে কাছে হবে বলে এখানেই আমরা নেমে পড়েছিলাম। চলো চাপো, চলো চলো ভাই। 9:30 বাজে। এখন আমরা কোথায় আছি? বিশ্বভারতী ক্যাম্পাস। বিশ্বভারতী ক্যাম্পাস। এইখানে তো ইয়েটা আছে, সেই প্রার্থনা ঘর না? হ্যাঁ, আমি এসেছি। আমি বলা হয় তিন পাহাড়। কেন? তিন পাহাড় নাম দেওয়ার উদ্দেশ্য ছিল তখন খোয়াই বলে একটি জায়গা আছে, সেখানে রবি ঠাকুরের বাবার সঙ্গে মুড়ি পাখি এবং ছোট্ট একটি অটের চারা উনি এখানে নিয়ে আসেন। দিয়ে গাছটিকে বাঁধানো হয়েছে। এই গাছের ছবিটি দেখবেন ক্লাস 2 এর সহজ পাঠ বই প্রথম পৃষ্ঠায় ব্ল্যাক কালারের ছবিটিকে দেখা হয়। কোলাল বসু রবি ঠাকুরের স্মৃতিকে ধরে রাখার জন্য ওই বইয়ের মধ্যে ছবিটিকে তুলে ধরেছে। রবি ঠাকুরের হাতের কাজ। আমার তো মনে হচ্ছিল গোটা শান্তিনিকেতন জুড়ে রবি ঠাকুর আর রবি ঠাকুর। রবি ঠাকুরের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে, যা জুড়ে এখানকার মানুষ কিন্তু বেঁচে রয়েছেন। নাম হচ্ছে তালুকধ্বজ। কেন তালুকধ্বজ নাম দেওয়ার উদ্দেশ্য ঠিক এখানে রবি ঠাকুর এইটিকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মানে হবে। তাল গাছটা এই বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত খোলা হয় এবং এখানে উপাসনা হয়। এখানে কোনো মূর্তি পুজো হয় না। এখানে ঢুকতে দেবে না, ইটালিয়ান স্টাইলিশ এবং বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি। আগে কিন্তু এরকম ছিল না। এই যে বড় বাড়িটি দেখছেন, এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এখানে আসতেন মাঝে মধ্যে, আর সেই বাড়িটি আমরা এখন দেখলাম। যে মেলা রবি ঠাকুর শুরু করেছিলেন বা সৃষ্টি করেছিলেন প্রথম এই মাঠে। এইটা ছোট থাকতেন এই মাঠে, এটা প্রথম হতো। এখন এখানে একটা গাছ। ওনার সাথে দেখা করার পরে উনিও জিজ্ঞাসা করেন যে বন্ধু কোথায় গেলে একটু শান্তি পাবে। তো উনি ওখান থেকে বলে দিয়েছেন এখান থেকে 76 কিলোমিটার পথ জামনা বলে একটি জায়গা আছে, সেখানে একটি ছাতিম গাছ আছে। সেই ছাতিম গাছের গোড়ায় যদি কিছুক্ষণের ভিতরে ঢুকলে দেখতে পাবেন নেম প্লেটে লেখা আছে তিনি আমার প্রাণের রানা মাতা। তাই জন্যই শান্তিনিকেতন নামটা হয়েছে। নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। কিন্তু এই এক সাঁওতাল পরিবার বন্যার সময় গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে। এই জিনিসটি করেছিলেন রামকিঙ্কর দে। উনি দেখার পরে খাতায় কেচ করে ছোট ছোট নীল পাথর এবং সিমেন্টকে মিক্স করে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে ছোট ছোট স্ট্যাচুটিকে বানিয়েছেন। তাই উনি ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত রামকিঙ্কর দে। এর মধ্যে কোনো যন্ত্রপাতি ব্যবহার করেন, তাই দেখুন এবড়ো থেবড়ো হয়ে আছে। পার মেয়ে কাপড় কাছে এটি রামকিঙ্কর যে রাস্তাটি এটি করতে করতে উনি হৃদরোগে মারা গেলেন। আচ্ছা, তাই মাথাটা কমপ্লিট করে উঠতে পারেনি। আচ্ছা, মাথাটা আনকমপ্লিট হয়ে আছে। মাথাটা হলে এটা উল্টো দিক দিয়ে দেখছি বলে আমাদের এরকম লাগবে। তো এখন আমরা এসেছি ডিয়ার পার্কে। হ্যাঁ, শান্তিনিকেতন ডিয়ার পার্কে। আর এখানে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের আইডি কার্ডটা ক্যারি করবে কিংবা ফোন নাম্বারটা ক্যারি করবে, যাতে এখানে টিকিটটা কাটতে পারো এবং ঢুকতে পারো। আগে থেকে বলে দিলাম, এখন টিকিটও লাগে না, শুধু আইডি কার্ডটা ক্যারি করলেই হয়। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত ডিয়ার পার্ক খোলা থাকে। এই যে ভেতরে থাকার সময় হচ্ছে 1 ঘন্টা, সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত কিন্তু টিকিট পাওয়া যায়। বন্ধ হওয়ার টাইম হলো 8টা, বিকেল 8টা, আর বুধবার করে সম্পূর্ণ বন্ধ থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে ডিয়ার পার্কের গেট। এখান থেকে আমরা এখন ঢুকবো। আর এখানে তোমাদের বলেই দিলাম সব নিয়মাবলী। তো এখানে কোনো টিকিট কাটতে লাগে না, জাস্ট একটা আইডি প্রুফ দেখালেই মিটে যায়। আর তোমরা অবশ্যই আইডি প্রুফ ক্যারি করো, কারণ এখানে দেখতে চাই, কিংবা নাম্বারটা বলে দিলেও মিটে যায়। একজনকার লাগে, একজন আর কিছু জনকে দেখতে চাই, যতজন আসবে। তো যাই হোক, আমরা এখানে টিকিটটা কেটে নিয়েছি। 1 ঘন্টা আমরা এখানে থাকতে পারবো। তো এখানে একটা সাইনবোর্ড আছে যেখানে কিছু লেখা আছে, যেটা কত সালে হয়েছিল না হয়েছিল। আর এই হচ্ছে গোটা রাস্তাটা, যেখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। মা বাবা ওখানে এগিয়ে গেছে। এটা ধরে নাও, নি না।
এইটা হ্যাঁ কিছু হবে না গো, কিছু হবে না। হ্যাঁ গাছ প্রেমীরা গাছ নেবে না তো কি নেবে। যাই হোক এখানকার পাতা দেখে আমার দিদা বলছে একটা পাতা আমি নিয়ে যাবো ওই বাড়িতে শান্তিনিকেতনের স্মৃতি হিসেবে। আর আমরা এখন ডিয়ার পার্কে ঢুকেই গেছি। তো ওখানে আর এই যে ডিয়ার পার্কে ঢুকেই আমরা হরিণ দেখতে পেয়ে গেছি, কয়েকটা ছবি তুলে নিই। এই যে এখান দিয়ে হরিণ আরো ভালো করে কাছ থেকে দেখা যাচ্ছে। আর সামনে এগোতে পারবো না। এই স্পটটাতে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছি আর এখন ভিডিও স্টার্ট করে দিয়েছি, বেশ ভালোই লাগছে। এই দেখো লাগিয়েছি। যাই হোক ডিয়ার পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে, দু তিনটে হরিণ দেখেছি। আবার বাবা বলছে আবার কোথাও একটা হরিণ দেখতে পেয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই তো বাচ্চা একটা হরিণ দেখতে পেয়েছি। যাই হোক এখানে অনেকগুলো বাচ্চা বাচ্চা হরিণ দেখতে পাচ্ছি। তোমরা দেখো কেউ ছুটছে, হরিণগুলো কি মিষ্টি দেখতে লাগছে। ওখান থেকে আবার লাফিয়ে ঢুকে পড়লো, কত হরিণ। যাই হোক হরিণ দেখলেই সারাদিনটা কাটবে না। অন্য এখন মিউজিয়ামে যাব, মিউজিয়াম 10টা থেকে খোলা, তাই জন্য এখন মিউজিয়ামে চলে যাচ্ছি। মিউজিয়ামে যাবেন তো? হ্যাঁ ঠিক আছে। তো এখন চলে এসছি আমরা সৃজনী শিল্পগ্রাম, আর এখানে অনেক কিছুই দেখবার মতো আছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ যাচ্ছি। তো এখানে বাচ্চাদের জন্য এই যে এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রামের গেট, যেটা ভীষণ সুন্দর দেখতে আর ভেতরে অনেক কিছু রয়েছে। চলো যাওয়া যাক ভেতরে। তোমরা জাস্ট দেখো ভেতরটা ভীষণ সুন্দর। এবার বলি এখানে যদি তোমরা কোনো স্টুডেন্ট আসো তাহলে 10 টাকা করে টিকিট লাগবে। অবশ্যই আইডি কার্ডটা ক্যারি করবে কিংবা অ্যাডমিট কার্ড দেখালেও মিটে যাবে। আর যারা অ্যাডাল্ট আছে তাদের জন্য 30 টাকা করে টিকিট লাগবে। প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে, আর সকাল থেকে মোটামুটি খোলা থাকে আমি যা দেখছি। সবার প্রথমে আমরা এটা ঢুকছি হচ্ছে পুতুল ঘর, ভীষণ সুন্দর। এখানে জিনিসপত্র রয়েছে, দেখি দেখো কত রকমের পুতুল আছে। ছোন আছে, মুখ আছে, তারপর ওই পুতুল নাচের যে পুতুলগুলো হয় সেগুলো সব না। এটা মনে হয় উড়িষ্যার গ্রাম, যেহেতু জগন্নাথ ঠাকুর আছে তাহলে উড়িষ্যারই কিছু একটা হবে। যাই হোক এই গ্রামটাও বেশ সুন্দর একটা জায়গা, ঘরগুলো খুব সুন্দর সুন্দর করা আছে। এটা কিন্তু অরিজিনাল বাড়ি মামি, ভেবো না প্যান্ডেল। হাত দিয়ে বুঝতে পারছো না, সিমেন্ট তৈরি করা বাড়ি। যে ক্র্যাক ধরে গেছে এখানে। এখানে কত প্রকারের মাটির পুতুল রয়েছে। এখানে রয়েছে বেতের কিছু জিনিস, চৌকি এসব। আর এদিকে রয়েছে শাঁখ, আরও কিছু অনেক কিছু রয়েছে। এখানেও বেতের কিছু জিনিসপত্র তৈরি করে রাখা আছে স্যাম্পল হিসেবে। বেশ সুন্দর কিন্তু, দেখেছ এই শাঁখের উপর কত রকমের ডিজাইন করা। এই বাড়িটায় যেমন রয়েছে হচ্ছে ঢাক, বাদ্যযন্ত্র, সব কিছু রয়েছে এখানে। বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র রয়েছে এখানে, দেখেছো? এই যে 3 ধারে 3টে বাড়ি, একটা এটা, একটা ওটা, একটা এটা, আর মাঝখানে রয়েছে তুলসী মঞ্চ। বাংলা সৃষ্টি। এবার চলে এসেছি আরেকটা ঘরে, যেখানে রয়েছে মাটির জিনিসপত্র। মানে মাটিটাকে তুলে ধরেছে, যেটা হচ্ছে বাংলার ঐতিহ্য, যে মাটির জিনিস তৈরি। তো এখানে সেগুলো সব রয়েছে, মাটির বিভিন্ন রকমের পুতুল, হাঁড়ি, তারপর আরও রকমের পুতুল রয়েছে। যাই হোক এই ঘরটা বেশ সুন্দর। বেরিয়ে যাই বাকি জিনিসগুলো দেখবো বলে। সত্যি মানে এত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে শিল্পগ্রাম, যা জানি আমি। তো যে বললাম না এটা উড়িষ্যা, এটা হচ্ছে উড়িষ্যার গ্রাম। এই পুরো এরিয়াটা হচ্ছে উড়িষ্যা, দেখা যাক। হ্যাঁ এই হচ্ছে উড়িষ্যার একটা বাড়ি, যেটার ভেতরে কিছু জিনিস আছে। চলো দেখা যাক এখানে কি কি রয়েছে না রয়েছে। ভীষণ সুন্দর এখানে আর্ট করা আছে এই বাড়িটার বাইরেটা। আর ভেতরটাতে রূপোর একটা রথ করা আছে। হ্যাঁ এইটা হচ্ছে সিকিমের গ্রাম। আর চলো তাহলে সিকিমের গ্রামে ঢোকা যাক। সিকিমের গ্রামের বাড়িতে যা আমি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সেই ষাঁড় একটা, আর এই হচ্ছে গ্রামের বাড়ি। আর এটা হচ্ছে সিকিমের প্রচলিত খুব একটা পোশাক যেটা। তাছাড়া এখানে আছে মুখোশ কিছু, যা হয় ওদের দেবদেবতা যা থাকে, আমি ঠিক বলতে পারবো না সিকিমের বিষয়।
যাই হোক, এই গ্রামটা বেশ ঘুরে ভালো লাগলো। সো এখন যাচ্ছি বিহারের গ্রামে, আর বিহারের গ্রাম তো লেখাই আছে অনেক কিছু। তো চলো ভেতরে ঢোকা যাক। তো বিহারে খুব প্রচলিত কিছু গয়নাগাটি রয়েছে, এখানে ওদের রঙ্গোলি এখানে দিচ্ছে একজন দেখা যাচ্ছে, আর 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 ভেতরে অনেক কিছুই রয়েছে। যাই হোক, এটা ঘোরা হয়ে গেছে, এখন চলো এখান থেকে বেরোই, কারণ মা বাবা দিচ্ছে অনেক তাড়া। এই হচ্ছে আশা, তা একটুখানি ফুটেজ নিয়ে নেবো একটা। এই হচ্ছে আশা, দেখি এখানে যাই। একদিনে যদি কেউ শান্তিনিকেতন ঘুরতে আসো, আমি বলবো একদিন হাতে টাইম নিয়ে অবশ্যই ঘুরো না, কারণ এই জায়গাগুলো প্রচুর বড় বড়, আর ভিডিও কিংবা ফটোশ্যুট করতে করতে স্টোরেজ ফুল হয়ে যাবে। মণিপুরিয়া, এই ড্রেসটা খুব ইয়ে, মণিপুরের ড্রেস বলে, নাচের ওদের ড্রেস হয় এটা না? এই দেখো, এইটা হচ্ছে ওদের নাচের ড্রেসটা। এই হচ্ছে ত্রিপুরার গ্রাম। এত গ্রাম, 9খানা গ্রাম ঘুরতে ঘুরতে আমি হাঁপিয়ে গেছি, জাস্ট হাঁপিয়ে গেছি। চলো দেখা যাক এখানে কি কি রয়েছে। ত্রিপুরায় রয়েছে হচ্ছে বেতের কিছু কারুকার্য, আর রয়েছে কিছু বাদ্যযন্ত্র। নিকোবর হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। চলো দেখি, সিঁড়ি দিয়ে উপরে উঠছে এখন। পুরো বাঁশের, নিচটা পুরো বাঁশে, বেশ ভালো তো। খুব ঠান্ডা। হ্যাঁ, অনেক কিছু রয়েছে, বাঁশের সব কাঠের কারুকার্য জিনিস রয়েছে। এই বিরাট বড় পার্ক, এই শিল্পগ্রাম তোমরা ঘুরতে ঘুরতেই প্রায় গোটা দিনটা কেটে যাবে, যা আমি দেখছি। যাই হোক, অনেকটাই বড়। এখানে আবার একজন বাঁশি বাজাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে সুরটা। শিল্পগ্রামের ভেতরেই রয়েছে দোকানপাট, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর যাই হোক, আমরা এখন এখানে নাচ দেখতে এসেছি। এই শিল্পগ্রামে অনেক কিছু তোমরা পেয়ে যাবে। যাই হোক, এখানে একটু দেখি কি কি পাওয়া যাবে কেনাকাটা করবার জন্য। কতটার উপর পুরো কাঁথা স্টিচের কাজ আছে। এটার দাম 800, 850 টাকা মতো বলছে, অনেকটাই বেশি দাম বলছে। দেখি আরো অনেক কিছু। এটা বুদ্ধদেব আছে। কত করে বলছে বাবা এই ব্যাগগুলো? 160। আর এগুলো 130। নিতে পারো একটা, এগুলো 50 টাকা করে বলছে। অনেক ভালো ভালো জিনিস রয়েছে। হ্যাঁ, আমাদের অলরেডি ব্যাগ নেওয়া হয়ে গেছে। অলরেডি আমাদের 3খানা ব্যাগ এই শিল্প মেলা থেকে কেনা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে অলরেডি আমরা ব্যাগ একটা করে শপিং করে নিয়েছি সব বাইকার জন্য। আর এই ডাফেল ব্যাগগুলো 300 টাকা করে বললেন না? ঠিক আছে, আমাদের এখানে অলরেডি কেনাকাটা চলছে। মানে কিরকম আমরা কেনাকাটা, মানে মার্কেট দেখলেই কেনাকাটা, ব্যাগ কেনাকাটা করে নিয়েছি অনেক। আমি ভিডিও বাবাকে ধরে দিয়েছি যে আমরা নাচ করতে আছি, তুমি একটু ভিডিওটা করে দাও। কি করে দিল ভগবান জানে, ভিডিওটাই উঠলো না। হ্যাঁ, মোটামুটি আমাদের এই গ্রামটা ঘোরা হয়ে গেছে, যেটা হচ্ছে শিল্পগ্রাম বলে। আর এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আমাদের টোটো রিজার্ভ করা আছে। আমি পারলে তোমাদের সাথে ওনার ফোন নাম্বার স্ক্রিনে শেয়ার করে দেবো। আমরা যে টোটো রিজার্ভ করেছিলাম ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যাই হোক, ওনাকে খুঁজে পাওয়া গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে মিউজিয়াম যাবো। তো এবার মিউজিয়াম যাবো। আমরা প্রথমে এই রাস্তা দিয়ে গেছিলাম, তখন টোটো অটো সবকিছু যেতে ছিল। এখন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে যাতায়াত। আর এখানেও দেখো অনেক দোকান বসেছে, যেখানে অনেক মানে মার্কেটিং তোমরা করতে পারবে। যাই হোক, এই দেখিয়ে দিলাম। তো চলো এখন মিউজিয়ামের ভিতরে ঢোকা যায়। দেন এখানকার ফেমাস মিষ্টি দই আর রাবড়ি আমরা ট্রাই করেছিলাম। রাবড়িটা খেতে বেশ ভালো ছিল, আর এটার দাম নিয়েছিল 40 টাকা। আর মিষ্টি দইয়ের দাম নিয়েছিল 20 টাকা। এটা কিন্তু খেতে দারুণ লেগেছিল। তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। ঠিক আছে, প্রথমে আমাদের রাবড়ি খাওয়া হয়ে গেছে, দেন এখন আমরা খাচ্ছি শশা। এটা চিনি সেটা
তো এখন বেলা প্রায় 12টা বাজে যায়, 11:45 বাজে। তার মধ্যে এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের সামনে, যেখানে প্রচণ্ড ভিড়, যা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে। তাই এখানে টিকিটটা কেটে আমরা মিউজিয়ামের ভিতর ঢুকবো। মোটামুটি সকাল সকাল বেরোলে তোমরা শান্তিনিকেতন গোটাটা ঘুরে নিতে পারবে আশা করছি, যা বুঝলাম। আমি যেহেতু কলেজ স্টুডেন্ট তাই আমাকে 10 টাকার টিকিট দিয়ে দিয়েছে, আর আমার সাথে যেহেতু আমার গার্জেনরা রয়েছে তাই জন্য 100 টাকার টিকিট এখানে রয়েছে। এই যে মিউজিয়ামের সামনে আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে। বাবা এখানে জুতো খুলে নিচ্ছে, আমি এখানে খুলে নিই। সব রয়েছে। গিফট ফ্রম জাপান, বুঝেছো? জাপান থেকে এগুলো সব পেয়েছে। মিনারেলি দেবী ব্যবহৃত জুতো। তো মিউজিয়ামে যেহেতু ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমরা মিউজিয়ামে এই বাড়িটার ভেতরে কোনো ফটো ভিডিও করতে পারিনি। তাও 2-1টা ফটো ক্লিপিংস নিয়েছি, পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা মিউজিয়ামের ভেতরটা একটু ঘোরাফেরা করছি, দেখি কি কি আর দেখার আছে। জামরুল গাছ, আম গাছও রয়েছে, জামরুল গাছও রয়েছে। এখানে ফার্নিচার রাখা আছে যা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিস। হ্যাঁ, বিশ্রাম ঘর যেটা বলে। এই তো আমার দিদা বাংলা ভালো বলতে পারে। যাই হোক, আমি জানতাম না। বেশ সুন্দর ফ্যান চালানো আছে, হাওয়াও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে পিয়ানো, এটা হচ্ছে সোফা। আগেকার দিনে সোফাগুলো মানে এরকমই দেখতে হয়। এটা হচ্ছে একটা বিশ্রাম ঘর বানিয়েছে এখানে, শুধু এইটুকু রুমটা দেখা যাচ্ছে। এবার আমরা জানি না আর কোথায় কোথায় যাবো। যাই হোক, এই মিউজিয়ামটা বেশ ভালোই বড় মিউজিয়াম। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি আমরা, যার জন্য জল খেতে হচ্ছে সারাদিন। এটা দিদিনও শান্তিনিকেতন প্রথমবার এসছে, আমিও শান্তিনিকেতন প্রথমবার এসছি। এর আগে কিন্তু কখনো আসিনি। এই যে আমার মা এসছে অনেকবার। এই ঠেলা মারছো কেন? পড়ে যাবো আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, যা এখানে সুন্দরভাবে রাখা আছে। এখানে প্রচুর কাঠগোলাপ হয়েছে। তার মধ্যে আমার মা একটা কুড়িয়েছে আর আমি একটা কুড়িয়েছি। আসলে গাছটা একটু নাড়ালে পরেই ফুল পড়ছে, তাই জন্য আমি একটু নাড়িয়ে নিয়েছি আর একটা সুন্দর ফুল তুলে নিয়েছি। এইটা একটা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে পুরো মিউজিয়ামের ভেতর অনেকগুলো বাড়ি আছে। আর এটা কিসের বাড়ি আমি জানি না, জাস্ট এখানে প্রচুর বড় একটা জায়গা বলতে পারো, বিরাট বড় একটা প্রপার্টি মিউজিয়ামটা। এই এক একটা গাছ কত বড়, তার মানে বোঝা যাচ্ছে কত বছর পুরনো গাছ। বলো এই গাছগুলোকে কি বলে বাবা? ইউক্যালিপটাস। কত বড় বড়, হ্যাঁ। এর কানে কাঠগোলাপটা গুজে নিয়েছি, বেশ ভালো লাগছে। মাও মাথার মধ্যে খোপার মধ্যে ফুল গুজে নিয়েছে, দেখাও একটু। এই যে এখানে গুজে নিয়েছি, আর দিদারও আমি মাথার মধ্যে মানে খোপার মধ্যে ফুল গুজে দিয়েছি। যাই হোক, এখান থেকে বেরিয়ে দেখি এবার হয়তো লাঞ্চ করবো, কিংবা আরো কোথায় ঘুরতে যাওয়ার আছে সেখানে যাবো, গিয়ে দেন লাঞ্চ করতে যাবো। দেখেছো আমি সোনাঝুরি হাট থেকে কি কিনবে ভেবে নাও। তো আমরা এখানে খেতে এসেছি, যা সরকারিভাবে এখানে করা হয়েছে। আর এখানকার খাবারের প্রাইসও ভীষণ রিজনেবল। আর সবজি ভাত হচ্ছে এখানে মাত্র 60 টাকা, মাছ ভাত হচ্ছে 100 টাকা, আর ডিম ভাত হচ্ছে 80 টাকা। তো এই হচ্ছে সরকারি জায়গা বলতে পারো এটা একটা। সবজি ভাতে পড়ে গেছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, অল্প একটু দেখ। গরম গরম ভাতে পড়ে গেছে ডাল, এরপর আলু ভাজা, বড়ি দেওয়া সবজি, ডাল আলু ভাজা, ভাত খাচ্ছি। এখানে আছে আলু পোস্ত আর সবজি। আমাকে একটা কাঁচা পেঁয়াজ দিন, না লঙ্কা দিতে হবে, দুটো কাঁচা পেঁয়াজ দিন, একটা দিদি। এই যে হচ্ছে মাছ, মাছের সাইজ হচ্ছে এরকম বড়, মোটামুটি ঠিক আছে। খাচ্ছি, মা এখানে ডিম ভাত খাচ্ছে। আমার মাছটা বেশ ভালোই লেগেছে। যাই হোক, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সোনাঝুরি হাটের পাশে এখানে সরকারিভাবে খাওয়ার জায়গা আছে, খুব রিজনেবল প্রাইসে তোমরা এখানে খাবার পেয়ে যাবে। মাত্র 60 টাকায় আমরা থালি পেয়েছি, ভেজ থালি। আনলিমিটেড তরকারি ছিল, আনলিমিটেড ভাত ছিল, শুধুমাত্র মাছ আর ডিম অ্যাড করলে, ওই মাছ অ্যাড করলে হচ্ছে 100 টাকা, আর ডিম অ্যাড করলে 80 টাকা। এই হচ্ছে খাবার। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা সোনাঝুরি হাটে এসেছি।
সেটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। সোনাঝুরি হাটের ব্লগটা দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভীষণ এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে। ততক্ষণের জন্য টাটা।